আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইদা ইট ব্লগস। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার IELTS এর মক টেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে। অ্যাকচুয়ালি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি IELTS এর রিয়েল এক্সাম দেওয়ার আগে মক টেস্ট দিয়েছিলাম কিনা, কয়টা মক টেস্ট দিয়েছিলাম এবং কোথা থেকে দিয়েছিলাম। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমার IELTS এর রিয়েল এক্সামের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমার মক টেস্টের এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং কোথা থেকে আমি মক টেস্ট দিয়েছিলাম। তো যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা হয়তো প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন যে আমি IELTS রিয়েল এক্সাম দিয়েছিলাম মার্চের 8 তারিখে এবং 6 তারিখে এবং 2025 সালে, অর্থাৎ এই বছরে। তো আমি চিটাগং যেহেতু থাকি, এক্সামও দিয়েছিলাম চিটাগং থেকে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, এবং তার কয়েক মাস আগে অর্থাৎ মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমি একটা মক টেস্ট দিয়েছিলাম এবং এই মক টেস্টটা আমি দিয়েছিলাম মেন্টরস থেকে। তো আমি যখন মক টেস্ট দিব তখন আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে কোথা থেকে অ্যাকচুয়ালি দেওয়া উচিত, কোন দিকে ভালো হবে। অনেকেই অনেক কিছু সাজেস্ট করেছিলেন, বাট অ্যাট দ্য লাস্ট টাইম আমি ঠিক করলাম যে ওকে, আমার মেন্টরস থেকে দেওয়াটাই আই থিঙ্ক বেটার হবে, কারণ মোস্ট অফ দ্য পিপল আমাকে সাজেস্ট করেছিলেন মেন্টরস থেকে এক্সাম দেওয়ার জন্য। তো মেন্টরসে আমি যখন গিয়েছিলাম কিছু প্যাকেজ ওরা আমাকে সাজেস্ট করেছিল, যেমন 1টা 3টা 5টা বা 10টা মক টেস্ট, মানে যে যেমনভাবে প্যাকেজ নিতে চায়। তো আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন 3টা মক টেস্ট নিয়েছিলাম, যেহেতু আমি অলরেডি জানিয়েছি আপনাদেরকে যে আমি একটা কর্পোরেট সেক্টরে আছি, যার কারণে আমি ওরকম টাইম বের করতে পারিনি যে আমি রেগুলার আসা যাওয়া করে এক্সাম দেবো বা কোচিং করব, ওই টাইমটা কিন্তু আমার ছিল না। তো মক টেস্টটা আমি দিয়েছিলাম শুধুমাত্র নিজেকে একটু চেক করার জন্য যে হ্যাঁ, আমি রিয়েল এক্সামের জন্য আসলে এখন ফিট কিনা। তো তাছাড়া আরও কিছু ইস্যু ছিল, যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে মক টেস্ট দেওয়াটা আসলে অনেক বেশি জরুরি। তো আমি যখন মক টেস্টের জন্য গেছিলাম রেজিস্ট্রেশন করতে, আমি 3টা প্যাকেজ নিয়েছিলাম, অর্থাৎ 3টা মক টেস্ট আমি দিয়েছিলাম। তো এবং আমাকে কিন্তু ওই ধরনের ফ্রিডম দেওয়া হয়েছিল যে আপনি কত তারিখে এক্সামগুলো দিতে চান। তো আমি ওই অনুযায়ী, অর্থাৎ আমি আমার অফিসের সাথে সব কিছু চিন্তাভাবনা করে ওইভাবে একটা স্কেডিউল করে নিয়েছিলাম। তো এক্সামের দিন আমি যেটা খেয়াল করলাম যে ওখানের এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি সুদিং এবং কাম, খুবই বেশি ভালো ছিল এনভায়রনমেন্ট। এবং আমি যখন এক্সাম দিতে গেছিলাম যেটা হয় যে একটু নার্ভাসনেস কাজ করে, এটা এবারে মক টেস্ট হোক বা রিয়েল এক্সাম হোক, যাই হোক না কেন। তো যখন এক্সাম দিতে যাব তখন একটা জিনিস আমি বলবো যে যারা ওখানে এক্সাম নিচ্ছিলেন তাদের বিহেভিয়ার খুব বেশি ভালো ছিল। এবং আমি যেদিন মক টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম, যিনি আমার সাথে ডিল করেছিলেন তিনিও অত্যন্ত ভদ্র একজন লোক ছিলেন। তো আমি বলবো যে বিহেভিয়ার দিক দিয়ে, হ্যাঁ, ওনাদের বিহেভিয়ারের দিক দিয়ে ওনারা 10 on 10। তবে একটা জিনিস আমি বলবো যে একটু মেনটেন করা উচিত, সেটা হচ্ছে এক্সাম টাইম। আমাদেরকে যে টাইম দিয়েছিল এক্স্যাক্ট, অ্যাকচুয়ালি সেই টাইমে আমাদের এক্সামটা শুরু হয়নি, তার থেকে আরও দেখা গেছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে এক্সাম শুরু হয়েছিল। সেটা অবশ্য একটা কারণ ছিল, রুম খালি না থাকার কারণে অ্যাকচুয়ালি এই ডিলেটা হয়েছিল, তবে সেটা প্রতিদিন না, শুধু একদিন। তাও আমি বলবো যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মেনটেন করা উচিত। যেমন আমি প্ল্যান করেছিলাম যে আমি অফিস থেকে গিয়ে এক্সাম দিয়ে আবার ব্যাক করব। যদিও আমি এভাবে পরবর্তীতে সেটা আর করিনি, আমি একবারে একদিনের জন্য টানা ছুটি নিয়েছিলাম। তো যদি আমি সেটা ফলো করতাম যে হ্যাঁ, অফিস থেকে শর্ট লিভ নিয়ে আমি এক্সাম দেবো, তাহলে কিন্তু আমার জন্য এটা এক ধরনের প্রবলেম হয়ে দাঁড়াতো। সো আমি বলবো যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটু মেনটেন করা উচিত। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো যে যারা এক্সাম নিচ্ছিলেন, আপনি যদি মক টেস্ট দিতে যান তাহলে হয়তো আপনাকে আস্ক করা হবে যে আপনি কোন মডিউলগুলো আগে দেবেন। যেমন কেউ রিডিং আগে দিতে চেয়েছিল, কেউ স্পিকিং আগে দিতে চেয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু ওরা আবার আমাদেরকে টোটালি একটা ফ্রিডম দেয় যে আপনি কোন মডিউলগুলো আগে দেবেন আমাদেরকে বলুন, আমরা ওভাবে করে আপনাকে সিটে বসিয়ে দেবো বা এভাবে করে আপনাদেরকে এই রুমে পাঠাবো বা ও রুমে পাঠাবো। তো এই জিনিসগুলো আমি বলবো যে মোটামুটি ভালোভাবেই ওরা ম্যানেজ করতে পেরেছিল। হ্যাঁ, তবে স্পিকিং টেস্টের ক্ষেত্রে আমি বলবো যে একটা জিনিস, আমি যেদিন প্রথম যে দুটো এক্সাম আমি দিয়েছিলাম, তখন আমি যখন স্পিকিং টেস্টের জন্য গেছি তখন রুমে একমাত্র আমিই ছিলাম, অর্থাৎ আমার আশেপাশে কিন্তু আর কেউ ছিল না। যদিও ওখানে এক্সামিনার ছিল 2 জন, কিন্তু আমি যখন এক্সাম দিচ্ছিলাম তখন আমি একাই ছিলাম। কিন্তু থার্ড যে এক্সামটা আমি দিয়েছিলাম সেদিন আমার কাছে এটা একটু
বলা যায় যে অকওয়ার্ডও লেগেছিলো এবং একটু ডিস্টারবেন্সও ছিল আমার কাছে, যে আমি এক্সাম দিচ্ছি এক পাশে এবং অন্য পাশে আরেকজন এক্সাম দিচ্ছে। তো দেখা যাচ্ছে সে যেটা আনসার করছে সেটাও আমার কানে আসছে, আবার আমি যেটা আনসার করছি সেটাও তার কানে যাচ্ছে। এছাড়া এক্সামিনার যখন কোশ্চেন করছে এটাও একটু মানে বিরক্তিকর মনে হচ্ছিল, যে আমাকে যে কোশ্চেনটা করা হচ্ছে সেটার উপরে আমি ভালোভাবে ফোকাস করতে পারছিলাম না। কারণ দেখা যাচ্ছিলো অনেক সময় যে একই সময় দুইজন এক্সামিনার একই সাথে কোশ্চেন করছে ও ভিন্ন ভিন্ন দুইজনকে। তো এটা একটু ডিস্টারবেন্স ছিল। তো আমি জানি না এটা কেন করা হয়েছিল বা এটা ওনারা রেগুলার করে কিনা, এটা আমার কাছে আসলে একটু বিরক্তিকর মনে হয়েছিল। এছাড়া আমি বলবো যে মক টেস্টের রেজাল্ট দেওয়া বা খাতা ভালোভাবে কাটা, খাতা ডিস্ট্রিবিউট করে দেওয়া, এই জিনিসগুলো খুব বেশি সুন্দরভাবে করা হয়েছিল। আপনার কোনো প্রবলেম হলে তাদেরকে বলা এবং তারা তাদের সর্বাত্মক চেষ্টা করে গেছিলো। আমি দেখেছিলাম যে তাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা খুব বেশি ভালো ছিল যে তাদের অডিও সিস্টেমটা, অর্থাৎ অডিও সিস্টেমটা অনেক বেশি ভালো ছিল। আমি যেমন রিয়েল এক্সামের দিন একটা খারাপ এক্সপিরিয়েন্সের শিকার হয়েছিলাম, সেটা হচ্ছিল যে আমাদের অডিওতে অনেক বেশি প্রবলেম হচ্ছিলো লিসেনিং টেস্টের সময়। তো যার কারণে আমাদের এক্সামটা যখন শুরু হওয়ার কথা ছিল তার থেকেও আরও আধা ঘন্টা পরে এক্সামটা শুরু হচ্ছিল। তো এক্সামটা ডিলে হওয়াটা না যতটুকু বিরক্তিকর, আমার কাছে মনে হয় যে তার থেকে বেশিও বিরক্তিকর হচ্ছে যে কোনো কিছু একটা ডিস্টার্ব হওয়া, মনে হয় যে মানে কতক্ষণে ঠিক হবে, কতক্ষণে এক্সাম দেবো। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি একটা এক্সাম হলে গিয়ে ফেস করলে দেখা যায় যে জিনিসগুলো আসলে ভালো লাগে না, এক ধরনের অকওয়ার্ডনেস কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেন্টরসের অডিও সিস্টেম এটা কিন্তু খুব বেশি ভালো ছিল। লিসেনিংয়ের সময় কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি এবং তারা একটা জিনিস খুব ভালোভাবে ফলো করেছিল যে কোনো স্টুডেন্টের হেডফোনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অর্থাৎ সবার এক্সাম যেন একই সাথে শুরু করা যায় সেই চেষ্টাটা কিন্তু তাদের অনেক বেশি ছিল। এবং আমি বলবো যাতে তাদেরকে কোনো কিছু যখন আস্ক করা হতো তারা কিন্তু খুব সুন্দরভাবে আনসার করেছিল। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা খুবই ভালো লেগেছে, যেমন আমাদের IELTS এক্সামে আমরা লিসেনিংয়ের ক্ষেত্রে 40 মিনিট করে টাইম পাচ্ছি, এক্সট্রা 10 মিনিটস পাচ্ছি আনসারগুলো স্ক্রিপ্টে তুলে দেওয়ার জন্য। তো সেটা খুব ভালোভাবে ফলো করা হয়েছিল, অর্থাৎ টাইমের যে টাইম ম্যানেজমেন্ট যেটা ছিল সেটা অত্যন্ত ভালো ছিল। আমাদের রিয়েল এক্সামে ঠিক যেরকম টাইম দেওয়া হতো ঠিক তেমনইভাবে একদম হুবহুভাবে কিন্তু মক টেস্টের সময় এটা ফলো করা হয়েছিল, যে আমাকে আর একটু টাইম দিন, আমি একটু লিখে শেষ করছি, এই ধরনের জিনিসগুলো কিন্তু ওরা ওখানে আমি দেখলাম যে অ্যাভয়েড করে গেছে। অর্থাৎ টাইম শেষ মানে আপনাকে খাতাটা সাথে সাথে জমা দিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো। তো এটাই ছিল আমার মেন্টরসে IELTS মক টেস্ট দেওয়ার একটা ফিডব্যাক। ভালো খারাপ মিলিয়ে আমি যদি ওভারঅল চিন্তা করি তাহলে আমি বলবো যে হ্যাঁ, মোটামুটি ভালোই ছিল আমার এক্সামের এক্সপিরিয়েন্সটা। আমাকে অ্যাকচুয়ালি মানে হেল্প করেছিল যে আমি রিয়েল এক্সামে যাব কি যাব না, রিয়েল এক্সামে এখন আমার বসা উচিত কিনা সেটার একটা ডিসিশন নিতে অনেকটাই হেল্প করেছিল এই মক টেস্ট অ্যাকচুয়ালি। আরেকটা কথা বলবো যে আপনি যেখানেই এক্সাম দিন না কেন আপনার প্রিপারেশনটাই কিন্তু এটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি যে আপনি যেখান থেকে এক্সাম দিন না কেন আপনার রেজাল্ট কিন্তু আপনার লেখার উপরে বেস করে হবে, আপনি কোথা থেকে এক্সাম দিয়েছেন সেটার উপর বেস করে হবে না। আর আরেকটা বিষয় বলবো যে মক টেস্ট দেওয়াটা জরুরি কিনা, আমি বলবো যে হ্যাঁ, মক টেস্ট দেওয়াটা জরুরি। আপনি যতই কনফিডেন্ট হন না কেন বা যাই হন না কেন, আমার মনে হয় যে মক টেস্ট দিয়ে নিজেকে আরেকবার যাচাই করে নেওয়াটা অনেক বেশি বেটার। মানে নিজেকে একবার পরীক্ষা করা যায়, হ্যাঁ আমি তো মনে করছি যে আমি কনফিডেন্ট, বাট স্টিল আমি একটু দেখি যে আমি আসলেই কনফিডেন্ট কিনা এবং আমি আসলেই এই মুহূর্তে এলিজিবল কিনা রিয়েল এক্সামটা দেওয়ার জন্য। হ্যাঁ, যাদের ওই ধরনের প্ল্যান থাকে যে হ্যাঁ আমি এখন একবার এক্সাম দিব, যদি এক্সাম রেজাল্ট ভালো না আসে আরেকবার আমি এক্সাম দেবো, তাদের বিষয়টা টোটালি আলাদা। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু চিন্তা করে যে হ্যাঁ আমি একবারই এক্সাম দেবো এবং আশা করি ওই এক্সামে আমার একটা ভালো ব্যান্ড আসবে। যেমন আমার ক্ষেত্রে আমি যখন রিয়েল এক্সাম দিয়েছিলাম তখন আমাদের IELTS এক্সামের যে রেজিস্ট্রেশন ফিটা অনেক বেশি ছিল, ইভেন এখন তো আরও অনেক বেশি বেড়ে গেছে। তো তখন আমার মাথায় একটা জিনিসে কাজ করছিল যে আমি এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে যেহেতু এক্সাম দিচ্ছি, আই থিঙ্ক আমাকে ওভাবেই অ্যাকচুয়ালি রেডি হতে হবে এক্সামের জন্য। তো সব কিছু মিলিয়ে এভাবে অ্যাকচুয়ালি এক্সাম দিলাম। আমার IELTS ব্যান্ড স্কোর এসেছিলো ওভারঅল ব্যান্ড 7। আমি বলবো যে আমি যতটুকু চেষ্টা করেছি আমি মোটামুটি ভালোই করেছি, যেহেতু কোথাও কোচিং করিনি বা কোচিং করা
করার টাইম পাইনি, বাসায় বসে যতটুকু সম্ভব হয়েছে আসলে পড়ালেখা করেছি এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি। এটা কোনো সাজেশন ভিডিও না অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আমি যেভাবে বলছি সেভাবে আপনাদেরকে করতে হবে, বিষয়টা ওরকম না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, ওটার উপর বেস করে আপনারা হয়তো আপনাদের ডিসিশনটা নিতে একটু ইজি হতে পারে যে হ্যাঁ হয়তো বা মক টেস্ট দেওয়াটা উচিত বা উচিত না, এটা আপনাদের উপর পুরোপুরি ডিপেন্ড করে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।